কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে বস্তিবাসীরা। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে পর্যাপ্ত সময় দরকার মত বিশ্লেষকদের। উভয় রাষ্ট্রকে একযোগে কাজ করার পরামর্শ। টেকনাফে বেড়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি ও অপহরণের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা। ব্যবস্থার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং মাঠ থেকে বাজারে 3 গুণ বেশি শীতের সবজির দর, 2 মণ সিমের দামে মিলছে 1 বস্তা চাল। এখনো লাগামহীন মুরগির বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপাকে রাজধানীর খেটে খাওয়া ও বস্তিবাসী মানুষেরা। প্রবল শীতে যেখানে ঘর থেকে বের হওয়াই কঠিন, জীবিকার তাগিদে তখন এসব মানুষকে খুব ভোরে নেমে পড়তে হয় জীবিকার সন্ধানে। এ সময়ের আয় রোজগারও অন্য সময়ের তুলনায় কম। MR আসাদের রিপোর্ট। অলৌকিক কোনো জাদুর স্পর্শ যেন কুয়াশার চাদরে মুড়িয়ে দিয়েছে তিলোত্তমা ঢাকাকে। কুয়াশার ঘন আস্তরণ জমে জমে ঝরছে বৃষ্টির মতো শিশির। ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের দৃশ্যটিও অস্পষ্ট। তাই বলে কি আর থেমে থাকে মানুষের জীবিকার তাগিদ, অন্য সংস্থানের চিন্তা? সাপ্তাহিক ছুটির দিনেও তাই কাজে নেমে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাজধানীর সড়কগুলোতে যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এমনি ঠান্ডায় কষ্ট বেশি, আবার রানিংয়ে কষ্ট হয়, বৃষ্টিতে কুয়াশায় রাস্তাঘাট দেখা যায় না। প্রচুর পরিমাণ শীত, এই শ্বাসকষ্ট, এমনকি শীতের ভিতরে গাড়ি চালানো কষ্ট। বস্তিবাসীদের জীবনের প্রতিকূলতা আরও বেশি। রাস্তার পাশের খোলা জায়গায় সারতে হয় গৃহস্থালির কাজ। কনকনে ঠান্ডা মোকাবিলায় কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে ব্যস্ত, পাশাপাশি নিবিষ্ট মনে জীবিকার প্রয়োজন মেটাবার প্রয়াস। এই যখন লার্কি ফারছি একটু গরম লাগে, আগুন লার্কি ফারা শেষ হবে, আগুন শেষ হবে, পরে শীত করবো। শীত তো বহুত লাগে, রাত্রে তো হোম রান্নার শীতের লাগিয়া, শীতও বেশি আর কুয়াশাও বেশি। তীব্র ঠান্ডায় কাবু সাধারণ মানুষও। ঘন কুয়াশার চাদর মাথায় নিয়ে চালাতে হয় প্রাত্যহিক কাজকর্ম। সকালবেলা বাইরে খারাপ লাগতেছে, শীতে অনেকক্ষণ কাঁপানি, তারপরে ভালো লাগতেছে দুপুরবেলা একটু টানলে, মানে গাড়ি লোড দেওয়ার টাইমে ভালো লাগতেছে। শীত খুব প্রচুর শীত, মনে করেন সকালে তো মনে করেন ইচ্ছাও না বাড়ি বেরো, কারণ মনে করেন আমরা গরিব মানুষ কি করবো, যাও ওই লাগে, কারণ বউ বাচ্চা আছে, তারা নিয়ে খাওয়ান লাগে। গরিব মানুষ তো করে কেটে খাইতে হইব, ঠান্ডা যদি থাকবেই, এটা তো প্রকৃতির নিয়ম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তীব্র শীতের এ ধারাবাহিকতা চলবে পুরো সপ্তাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে উত্তরের জেলাগুলোতেও শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া গাইবান্ধা ও নীলফামারীতে শীতের কারণে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জেলার সর্বত্র। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কনকনে শীত অনুভূত হচ্ছে হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলাগুলোতে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো না থাকায় এবং উত্তর পশ্চিমের হিমেল বাতাসে বেড়েছে হাড় কাঁপানো শীত। এরকম ঠান্ডা মনে করো গাড়ি বাইর করা যায় না, বুঝছেন, লোকজনও বাইরে না, ভাড়া পাই যায় না, শীতের কাপড় চোপড়ও নাই, আমার গরিব মানুষ। এখানে প্রচন্ড শীত এবং প্রচন্ড কুয়াশা, যেটা দার্জিলিং এর মতো হাওয়া। গাইবান্ধায় কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। দিন করে দিন খাই, কি সমস্যাটা ধরে গেছে। শীতের অতিরিক্ত কুয়াশার কারণে গাড়ি স্টার্টিং ধরলে যাদের 2 মিনিট চালানোর পরে গাড়ি হাত পাও কাঁপাকাঁপি করে। নীলফামারীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এছাড়া শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। উত্তর জনপদের শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী। ডলার, পঞ্চগড়ের শীত পরিস্থিতি আজ কেমন দেখছেন? এই শীতে সবার ভোগান্তি সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই জেলা হিমালয়ের কাছাকাছি হবো,
হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে শীতের তীব্রতা দিন দিন বাড়তেই থাকে এবং এখানে যে শীতপ্রবণ এলাকা, এই এলাকার মধ্যে আপনার কি এই শীতের কারণে যে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ এরা বেশ ভোগান্তিতে পড়তে হয় এবং শ্রমিক শ্রেণীর মানুষ যারা প্রতিদিন কাজে যেতে হয় এরাও ভোগান্তিতে পড়ে। বিশেষ করে আপনার কি হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক, পাথর শ্রমিক যারা মানে নিত্যদিন বের হয়ে তাদেরকে কাজ করতে হয়, এই মানুষগুলো এই শীত বাড়ার কারণে আপনার কি এই মানুষগুলো চরম ভোগান্তির মধ্যে পড়ে যায়। আর বিশেষ করে এই গত 2-3 দিন আপনার গিয়ে 2 দিন আপনার সূর্য উঠে নাই এবং আপনার গিয়ে তাপমাত্রা তেমন একটা কমানি। তখন ছিল আপনার বুধবারে আপনার 11.6 ডিগ্রি সেলসিয়াস আর বৃহস্পতিবারে আপনার ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা সকাল 9টার সময় তেঁতুলিয়া আবহাওয়া অফিস 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে এবং এই শীত বাড়ার কারণে এখানে যে পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে এখানে গিয়ে আমি দেখতে পাই বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডাক্তাররা পরামর্শ দিয়েছে বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার জন্য। এবং পঞ্চগড়ে এই শীত উপেক্ষা করে এক শ্রেণী মানুষ যারা এখনো হিমালয় দেখার জন্য পঞ্চগড়ে আসে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা কুয়াশার কারণে হিমালয় না দেখে চলে যেতে হচ্ছে এবং সর্বোপরি যে এই শীতের কারণে আপনার গিয়ে শীত বাড়ার কারণে এক শ্রেণী মানুষ অপেক্ষা করে যে তারা শীত বস্ত্র পাবে এবং তাদেরকে বিত্তবান সরকারিভাবে এবং বিভিন্নভাবে লোকজন আসে তাদেরকে শীত বস্ত্র দিবে, এইটাও অনেকেই আশা করে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম যে এই পর্যন্ত জেলা প্রশাসন 12,000 শীত বস্ত্র সাধারণ নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছে এবং 33 লক্ষ টাকা শীতের কাপড় কেনার জন্য জেলা প্রশাসন অলরেডি তারা হাতে পেয়েছে এবং নতুন করে চাহিদাপত্র দিয়েছে। পঞ্চগড়ে আপনার এই শীত বাড়ার কারণে অনেকেই আবার আপনার গিয়ে বিপাকে পড়ে যায়, যেমন দেরি করে দোকানপাটগুলো খুলতে হয়, কখনো কখনো কুয়াশা থাকলে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে ভারী যানবাহন চলাফেরা করে এবং বিশেষ করে আপনার যে এই শীতের কারণে মানুষগুলো একটু ঘর থেকেও বের হতে পারে না এবং সব মিলিয়ে আপনাকে বলি যে এই শীত বাড়ার কারণে এই অঞ্চলের মানুষের একটা ছন্দপতন ঘটে যায় মানুষের জীবনের মধ্যে দিয়ে। সর্বশেষ এই আপনার কি শীত অঞ্চলের মানুষ হিসেবে মানুষ যারা মনে করে যে এই শীতের সময় তাদেরকে একটু ঘর থেকে কম বের হওয়ার যে অবস্থা, তো সর্বোপরি এই ছিল শীত নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। পঞ্চগড় থেকে পঞ্চগড়ের শীত পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জামিল চৌধুরী ডলার। চলে যাচ্ছে পরের সংবাদে। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে উভয় দেশের পর্যাপ্ত সময়ের প্রয়োজন রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিন। আবার দিল্লি ঢাকা সম্পর্ক মজবুত করতে উভয় রাষ্ট্রকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ ভারতের রাজনৈতিক ইতিহাস দীর্ঘদিনের। দু দেশের মধুর সম্পর্কে কালো মেঘের ছায়া পড়া শুরু করে বাংলাদেশে আকস্মিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে। একের পর এক ইস্যুকে কেন্দ্র করে এ সম্পর্ক এখন তলানিতে নেমেছে। গত 9 ডিসেম্বর ঢাকা সফর করে যান ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফরের উদ্দেশ্যই ছিল চিরধরা সম্পর্ক জোড়া লাগানো। একদিনের সফরকালের একের পর এক বৈঠক করে বিক্রম মিশ্রি ঢাকা ছাড়েন। তবে দিন শেষে চিরধরা সম্পর্কে মলম হতে পারেনি তার সফর। বিশ্লেষকরা বলছেন গত 16 বছরে দিল্লি বাজি ধরেছিল হাসিনার উপর, অথচ তা হওয়ার কথা ছিল বাংলাদেশের সঙ্গে। ব্যক্তির প্রতি একনিষ্ঠ দরদ বা ভালোবাসার কারণে চিরধরা সম্পর্কে জোড়া লাগাতে সময় লাগছে। দুটি দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হয় এবং এটা সিস্টেমেটিক্যালি দুই পক্ষ থেকে কাজ করতে হবে। কাজ করে এটাকে আস্তে আস্তে এটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। বহুদিনের সম্পর্ক ফের স্বাভাবিক করতে দুই প্রতিবেশীকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দরকার বলে মনে করেন তিনি। দুই দেশের সরকারেরই আমার মনে হয় সমানভাবে একটু খেয়াল করতে হবে যাতে দুই পক্ষ থেকে সরকারি পর্যায় থেকে যাতে উত্তেজনাকর কোনো কাজ না করা হয়, উত্তেজনাকর কোনো বক্তব্য যাতে না দেওয়া হয় এবং সেটাকে কিভাবে আরো স্মুথ করা যায়, সেখানে আরো কি করে নতুন করে সম্পর্কের এরিয়াগুলা বাড়ানো যায়। সম্পর্ক উন্নয়নে ঢাকা দিল্লি একযোগে কাজ করলে পারস্পরিক ভিত মজবুত হবে বলেও মনে করেন এ বিশেষজ্ঞ। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:30টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পনটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5 সেকেন্ড। স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাম্প্রতিক সময় টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি ও অপহরণের ঘটনা বেড়ে গেছে। গত 30 ডিসেম্বর একসঙ্গে 18 জন বনকর্মী এবং পরদিন আরও 8 জনকে অপহরণ করা হয়। এসব ঘটনায় টেকনাফের বাসিন্দাদের মাঝে অপহরণ আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গত 30 ডিসেম্বর জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে 18 জন বনকর্মীকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে একই দিন আরও একজনকে অপহরণ করা হয়। 31 ডিসেম্বর 18 জন মুক্তি পেলেও আবার একই দিন হোয়াইকং শামলাপুর সড়ক থেকে সিএনজি থামিয়ে আরও 8 জনকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ পেয়ে 8 জনকে 1 জানুয়ারি ছেড়ে দিলেও বাকি একজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাকে বলছে তোকে মেরে ফেলবো, এটা সব রেপ হতো, তোর বাবা আনছে। আমি বলছি আমার বাবা আনে না, আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব, আমার বাবা আনে না, আমাকে আপনারা মারেন না। তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে, এখানে মারছে, আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা। যারা স্থানীয় আছে বিশেষ করে আমরা অনেকটাই আতঙ্কের মধ্যে থাকি, কারণ এখন যে সন্ত্রাস গ্রুপরা রয়েছে তারা অধিকাংশ হচ্ছে এখন অপহরণের জন্য গিয়ে করে থাকে। তারা 7 জন 8 জন আছে, 8 জন নেলিওর 2 গাড়ি। ঘটনাস্থল বিশ্লেষণ করলে দেখা যায় বাহারছড়া, হোয়াইকং ও রঙ্গিখালি দিয়ে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারী চক্রের কাছে আইনশৃঙ্খলা বাহিনীও অসহায় হয়ে পড়েছে এমন অভিযোগ স্থানীয়দের। অপহরণের বিষয়টি নিয়ে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। আজকে দীর্ঘদিন থেকে এই অপহরণ বাণিজ্য চলে আসছে। অপহরণ যারা করে তারা একদিকে ধরে নিয়ে যাওয়ার পরে মুক্তিপণ আদায় করে। রোহিঙ্গা আসার পর যেভাবে অপহরণ চলছে আমরা ঘর থেকে বের হতে পারছি না। বর্তমানে যে অপহরণ এখন বাণিজ্যিক হিসাবে রূপ নিয়েছে। অপহরণের এসব ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীও। অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। যারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই বিষয়ে কোনো ছাড় নেই। অপহরণকারীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করব। আমরা যৌথভাবে প্রয়োজনে সেনা সহায়তা নিয়ে আমরা এখানে সবাই মিলে সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেই বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের হিসেবেই শুধু গত 1 বছরে বিভিন্ন এলাকা থেকে 176 জনেরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে 98 জন স্থানীয় ও 78 জন রোহিঙ্গা নাগরিক। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কৃষকের মাঠ থেকে শীতকালীন সবজি বাজারে পৌঁছাচ্ছে অন্তত 3 গুণ বেশি দামে। আর মাসখানেক আগে মাঠ পর্যায়ে সর্বোচ্চ 1300 টাকা মন দরে আমন ধান বিক্রি করা কৃষককে 2 মণ সিমের দামে কিনতে হচ্ছে 25 কেজির 1 বস্তা চাল। 2 সপ্তাহের ব্যবধানে এটি কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। এদিকে এখনও লাগামহীন মুরগির বাজার, সরবরাহ সংকটে বেড়েছে সব ধরনের মাছের দামও। জসিমউদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌস রিপোর্ট। সাভারের ভাকুরতা গ্রাম, ভোরের আলো ফুটতেই কৃষকের মাঠে পৌঁছে যাওয়া কোটি মানুষের অন্ন জোগাতে মাঠে শালগম তুলে জড়ো করছেন আনমনে। বিক্রি করবেন প্রতি কেজি 8 থেকে 10 টাকা। আমরা 8 টাকা 10 টাকা বেচলাম, এতে আরেকজন কিনলো 10 টাকা 12 টাকা, আরেকজন কিনলো 15-16 টাকা, এমনি বাড়তেই থাকে। মাঠ জোড়া গাঢ় সবুজ ব্রোকলিও প্রতিটি বিক্রি হবে 15 থেকে 20 টাকায়, আর প্রতিটি ফুলকপির দাম 8 থেকে 10 টাকা। ফুলকপি বর্তমানে 8 টাকা 10 টাকা এরকম বেশি হয়, ব্রোকলি 15 টাকা 20 টাকা। ধনিয়া পাতা যে হিসেবে বর্তমানে বিক্রি করি 1 মুঠে 8 3 টাকা পিস বিক্রি করি। কৃষকের খাটনি বেশি হয়,
খাটনি বেশি, বাজারে মূল্য বেশি, যারা পাইকার। মাচা ভরা শিম দেখে চোখ জুড়ালেও তাতে পেট ভরে না কৃষকের। 20 থেকে 25 টাকা কেজি দরে পণ্যটি বিক্রি করে উৎপাদন খরচই ওঠে না বলে আক্ষেপ কৃষকের। মাঠে শিম বিক্রি করতেছি 25 টাকা করে। অথচ সাভার থেকে মাত্র কয়েক মাইল দূরে মিরপুরের বাজারগুলোতে ঠিক এর উল্টো চিত্র। এখানে ব্রোকলি বিক্রি হচ্ছে প্রতিটি 60 টাকায়, ফুলকপি 30, শিম 60 এবং ধনেপাতা 20 টাকা আটি। আমাদের কিনা আছে ওইখানে 60 টাকা পিস, গাড়ি ভাড়া নিয়ে পাচ্ছে 8 টাকা। কপি হইলো 30 টাকা পিস, বকুল হইলো 60 টাকা 50 টাকা পিস, সিম হইলো একটা 60 আর একটা 40। এদিকে মাসখানেক আগে 1300 টাকা মন দরে আমন ধান বিক্রি করা কৃষককে এখন তা কিনতে হচ্ছে 2 মন শিমের দামে। এক মন শিম বেচলে মনে করেন 40 কেজি শিম 2000 টাকা, 50 কেজি বিক্রি, 50 কেজি চালের বস্তা হলো 2500-2400 টাকা। চাল আমরা বিক্রি করতেছি 1300 টাকা মন, এই চাল কিনান তৈতেছে যায় আবার 70 টাকা কেজি করে এই চাউল কিনানতেছে। অন্যদিকে কিছুতেই স্বাভাবিক হচ্ছে না মুরগির বাজার। বর্তমানে প্রতি কেজি সোনালী মুরগি 340 এবং ব্রয়লার 210 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার গত সপ্তাহে কিনছি 170 টাকা কিলো, এখন আইছে 198 টাকা কিলো, দাম বাড়ছে। আর সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সব ধরনের মাছের দাম। গত সপ্তাহে আমরা কিনলাম যেটা 280 টাকা বা 300 টাকা দিয়ে, এখন সেটা হচ্ছে আপনার 330 টাকা, 350 টাকা এরকম। শীতে মানুষ নামতে পারতেছে না পানিতে, মাছও ধরা পারতেছে না, এর লেগে আমদানি কম। বাজার সহনীয় রাখতে বাস্তবসম্মত তদারকির বিকল্প নেই বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন 2 জন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে সিরাজদিখারের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় 2 জন নিহত হয়। দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর 34টি বিমান হামলায় গত 24 ঘন্টায় গাজায় আরও 71 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে বহু মানুষ। আশ্রয় কেন্দ্রে খাদ্য জল সংকটে মানবেতর দিন কাটাচ্ছে সর্বস্বহারা ফিলিস্তিনিরা। এদিকে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করতে তার বাসভবন ঘেরাও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে ইউলের সমর্থক ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তাদের প্রতিহত করার চেষ্টা করছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। গত 24 ঘন্টায় সেখানে 34টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এতে 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ। স্বজনহারাদের আর্তনাদে গাজায় নেমে এসেছে শোকের ছায়া। 15 মাসের লাগাতার হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 45,600 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ। আশ্রয় কেন্দ্রে খাদ্যের অভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে বহু মানুষ। এদিকে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করতে তার বাসভবন ঘেরাও করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তবে ইউলের সমর্থক ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তা প্রতিহত করার চেষ্টা করছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে। দেশটির দুর্নীতি তদন্তকারী সংস্থা বলছে, প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা শুরু হয়েছে। সামরিক আইন জারির ঘটনায় দেশটির 2 কমান্ডারকেও অভিযুক্ত করেছেন প্রসিকিউটররা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। বিপিএল। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহী। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 2টায়। কানাডিয়ান হোস্ট নিয়োগ আর শহীদ আফ্রিদিকে মেন্টর করা সহ নানা ইস্যুতে আলোচিত কিংসের লক্ষ্য মাঠের খেলাতেও সাফল্য পাওয়া। প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে শন টেইটের দল। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রাজশাহী, বিশেষ করে তাসকিনের ফর্মে আত্মবিশ্বাসের তুঙ্গে ইজাজ আহমেদের দল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। বিপিএলের সবশেষ খবর জানাতে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু।
পাপ্পু, আজকের ম্যাচের সর্বশেষ কি খবর আছে আমাদেরকে জানাবেন। প্রথম ম্যাচ একটু পরে শুরু হবে দুপুর 2টায়, যেখানে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং আপনার চিটাগং কিংস। সেই ম্যাচকে ঘিরে দর্শকরা উপচে পড়া ভিড় পড়েছে, কিন্তু এবারের বিপিএল শুরুর আগে যে সকল বিতর্কের সৃষ্টি করেছে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক, যিনি অনেকদিন যাবৎ ক্রিকেট কভার করেছেন, তার কাছ থেকে জানতে যাব। মাজার ভাই, গত কয়েকদিন যে ঘটনা ঘটেছে, এতদিন ধরে তো খেলা কভার করছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, আমি বিপিএল সবগুলোই কভার করেছি, মানে এটাও কভার করছি, এটা সৌভাগ্য বলতে পারেন। দেখিনি কখনো এমন, এর আগে অনেক কিছু হয়েছে, বিসিবির সামনে আন্দোলন হয়েছে, বাট কখনো গেট ভাঙা দেখিনি, কখনো কিছু আগুন দেওয়া দেখিনি, সেগুলো দেখতে হলো। এক্সপিরিয়েন্সটা আসলে ভালো না, এটা এক কথায় যে আসলে আনফর্চুনেট এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ। ভাবমূর্তিটা অবশ্যই দেশি, কারণ দেশি বাইরের ক্রিকেটাররা আসছেন, যে ক্রিকেটাররা বাইরে থেকে এসেছেন হাই প্রোফাইল, তারা গেট দিয়ে ঢুকতে পারছে না। এটা আপনার কাছে কখনো ভালো একটা অনুভূতি দিবে না, ভালো একটা সাইন দিবে না, কারণ একজন বিদেশি তারকা, আপনি ধরেন অ্যালেক্স হেলসের মতো তারকা এসেছেন, মোহাম্মদ নাবি এসেছেন, আরও ইংল্যান্ডের ক্রিকেটার এসেছেন, তারা যখন মেইন গেটে ঢুকতে পারবেন না, আপনার সুইমিং পুল কমপ্লেক্সের ভিতর দিয়ে ঢুকতে হবে, তখন আমরা বুঝতে হবে যে এটা আসলে খুব খারাপ একটা বিষয় হয়ে গেছে। আসলে আনফর্চুনেট, তারপরেও কীভাবে এটাকে আরও দ্রুত সমাধান করা যায়, আজকেও দেখতে পাচ্ছেন অনেক বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছেন, অনেক বেশি দেখতে পাচ্ছেন। আসলে এটা কন্ট্রোল হয়তো করা যেত, বাট পারেনি, এটা সত্যি আনফর্চুনেট। আরেকটা জিনিস জানতে চাবো, গতকালকে বিভিন্ন মিডিয়া একটা খবর এসেছে, বোর্ড প্রেসিডেন্টের সাথে ক্রীড়া উপদেষ্টা প্রেস সচিবের একটা দ্বন্দ্ব। আপনি তো কালকে মাঠে ছিলেন, আসলে এই বিষয়টা আসলে কতটুকু কি ক্লিয়ার করে? দেখুন, আমি মানে অনেস্টলি বলছি, যেদিন ঘটনা ঘটেছে তার আগের রাতে আমরা মানে ওই রাতেই কল পেয়েছিলাম 12টার পর বা 12টার আগে, তখনই শুনেছিলাম যে একটা ঘটনা ঘটেছে। যতটুকু প্রকাশ করা হয়েছে বা বলা হয়েছে তা আমি শুনেছি, তার থেকে না বেশি কিছু ঘটেছে। এখন আমি আপনাকে বলছি যে শুনেছি, কারণ আমি তো সেখানে ছিলাম না, বাট আমি 100% যে আমি শুনেছি এবং বোর্ডের কারো কাছ থেকে আমি শুনেছি। যদি বিষয়টা এমন হয় সত্যি, সেটা ভালো না, কারণ একের পর এক হিট দ্য মোমেন্টে ঘটনা ঘটছে। আমি এটা হিট দ্য মোমেন্টেই বলছি, কারণ হচ্ছে আপনার অনেক সময় ক্ষোভ থেকে আসে, হয়তো তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়, হয়তো ভালো কারণেই আপনি যখন সমালোচনা করতে যাচ্ছেন যে এই কাজটা এমন হলো কেন, এটা এত পারতো, সেখান থেকে হিট দ্য মোমেন্টে অনেক কিছু হয়। এই ওয়ার্ডটা আমি ইউজ করতেই চাই, যে এমনটা নয় ইন্টেনশনালি কেউ করছে, হয়তো বা কর্মকর্তা বা যে নামটা নিলেন তার মধ্যে যে ইন্টেনশনালি হয়েছে তেমনটা তো নয়, হিট দ্য মোমেন্টে হতে পারে। যদিও এইগুলো হয়ে থাকলে আনফর্চুনেট বা হওয়া কখনোই উচিত না, আমাদের একে অপরকে রেসপেক্ট রেখেই কাজ করা উচিত, বাট এরকম জায়গায় হয়ে থাকলে অবশ্যই এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা আসলে কখনো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। মাজার ভাই, ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমি একটু আজকে জানেন যে এই ম্যাচকে ঘিরে কিন্তু যেহেতু গত কয়েকদিন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, এই ম্যাচকে ঘিরে কিন্তু প্রচুর নিরাপত্তা রয়েছে রেখা। পুরো সেনাবাহিনীর সাথে রয়েছেন, পুলিশ রয়েছেন, আনসার রয়েছেন, বিএনসিসি রয়েছেন। তো ওভারঅল আজকের ম্যাচকে যেহেতু বন্ধের দিন প্রচুর দর্শক আসা শুরু করেছেন, সব কিছু মিলে একটা জমজমাট ম্যাচ হবে মাঠে, এটাই প্রত্যাশা করছেন ক্রিকেট সমর্থকরা এবং আমরা সবাই। তো এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। রেখা। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। এবার ফুটবল। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ষষ্ঠ রাউন্ড। জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বসুন্ধরা কিংসের। ময়মনসিংহে দুপুর 2:45টায় পুলিশ এফসির আতিথ্য নেবে চ্যাম্পিয়নরা। টানা 2 ম্যাচে জয়হীন কিংস। একই সময় কিংস অ্যারিনায় আবাহনীতে চ্যালেঞ্জ জানাবে ফর্টিস এফসি। লিগে দারুণ ছন্দে রয়েছে আকাশী নীলরা। 5 ম্যাচের 4টিতেই জিতেছে দলটি। শতভাগ দেশি খেলোয়াড়দের নিয়ে গড়া আবাহনী জয়ের ধারা ধরে রাখতে চায় এই ম্যাচেও। অন্যদিকে 5 ম্যাচে 1 জয়ের বিপরীতে ফর্টিসের হার, 2 ম্যাচের বিপরীতে 2 ড্র। এদিকে মুন্সিগঞ্জে ফকিরের পুলের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে বস্তিবাসীরা। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে পর্যাপ্ত সময় দরকার মত বিশ্লেষকদের। উভয় রাষ্ট্রকে একযোগে কাজ করার পরামর্শ।
টেকনাফে বেড়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি ও অপহরণের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং মাঠ থেকে বাজারে 3 গুণ বেশি শীতের সবজির দর, 2 মণ সিমের দামে মিলছে 1 বস্তা চাল, এখনো লাগামহীন মুরগির বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।